7:45 আয়ুষ্মান বেরিয়ে গেল স্কুলে। আমি বিছানাপত্র করে নিলাম, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, সব কাজ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আবারও একটা মর্নিং রুটিন নিয়ে আমি হাজির হয়ে গেছি, তোমাদের বান্ধবী পায়েল। অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আয়ুষ্মানের আজকে সামার ভ্যাকেশনের পর ফার্স্ট ডে। এবার প্রথম দিনটা একবার যদি তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো নিজের অন্যান্য গত এক মাসের রুটিনের সাথে, যে ফার্স্ট ধাক্কাটা লাগে সেটা যদি একবার অ্যাডজাস্ট করে নিতে পারো, তারপরের দিনগুলো আবার ইজি হতে থাকে। কারণ এই একটা মাস এত গরমে কাটালেও বেলা করে ঘুম থেকে উঠেছি, টিফিন বানাবার কোনো তাড়া থাকে না, খুব রিল্যাক্সে দিনগুলো শুরু হয়। কিন্তু এই ছুটির পর যখনই একটা ধাক্কা দেয় যে সকালে উঠতে হবে, টিফিন রেডি করে দিতে হবে, যদিও আমরা এখন মোটামুটি সবাই আগের দিনই কিছু প্রিপারেশন করে রাখি, যাদের বিশেষ করে বাচ্চাদের মর্নিং স্কুল, তো তবুও সকালে উঠে বাসি ঘর ঝাড় দিতে হয়, অন্যান্য বেশ কিছু বাসি কাজ থাকে যেগুলো আমি করে রাখলে আমার নিজেরই সুবিধা। কারণ ইউটিউবের একটা ইউটিউবের পেছনে আমাকে বেশ বড় একটা টাইম দিতে হয়, বিশেষ করে এডিটিং টাইমটা। যেহেতু আমি কাজকর্ম বেশি দেখাই, ফলে কি আমার ভয়েস ওভারের পরিমাণ বেশি থাকে, আমার কাজগুলোকে কেটে কেটে তোমাদের সামনে দেখাতে হয়। কারণ একটা ঘর যে আমি 5 মিনিট ধরে ঝাড় দিচ্ছি, সেটাই যদি তোমাদের 5 মিনিট দেখাতে থাকি সেটা তো হয় না। কেটে কেটে সেগুলোকে দেখানো, ফাস্ট করা, কমানো, অনেক কিছু থাকে এডিটিংয়ের ব্যাপারে, যেটা আমার বেশি থাকে। কিন্তু যখন আমি কথা বলি সেক্ষেত্রে আবার আমার একটু টাইমটা কম লাগে এডিটিংয়ে, কিন্তু সেটা আমি পারি না, যেহেতু ঘরে আমাকে কাজগুলো করতে করতেই তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হয়। তো এর ফলে কি হয়, তোমরাও আমার কাজ দেখে মোটিভেটেড হও, কারণ এক এক সময় এই কাজগুলো অনেকের না ইচ্ছে চলে যায়, বিশেষ করে সংসারের কাজে একটা মোটিভেশন হারিয়েই যায়। কারণ ওই তো মাসের শেষে তো কোনো এর থেকে ইনকাম নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হাউসওয়াইফদের, যার ফলে কি একঘেয়ে কাজ লাগে। যদিও সব কাজে সে মাইনে আসুক না আসুক, একটা টাইমে একটু সবারই একটা রেস্টের দরকার পড়ে। তো সেই জন্যই আর কি আমি সবসময় আমার কাজগুলোকে তোমাদের সামনে দেখালে তোমরাও একটু মনে হয় যে এই কাজগুলো দেখলে মোটিভেটেড হবে, তোমাদেরও কাজ করবার ইচ্ছে জাগবে। তো সকালবেলা আমি কিন্তু এটা বাসি নাইটি ছেড়ে এই একটা মোটামুটি পুরনো যে নাইটিগুলো থাকে সেগুলো পরি, কারণ এরপরে স্নান করে নেবো, তখন ভালো নতুন নাইটিগুলো পরি। তো এদিকে জামা কাপড় যা যা কাচতে হবে গামলার মধ্যে রেখেছি, আর ওই হ্যাঙ্গারে যে জামা কাপড়গুলো দেখলে না, ওগুলো গতদিন কেচে শুকিয়ে গেছিলো, আমি হ্যাঙ্গার সমেতই ভেতরে বারান্দায় রেখে দিয়েছিলাম। সেগুলোকে ভাঁজ করবো বলে বিছানার ওপর রেখে দিলাম, আর যেগুলো কাচতে হবে সেগুলো নিয়ে আমি বাথরুমে চলে এসেছি। খুব বেশি নেই, তোমরা জানো যেহেতু এখন গরম, প্রায় 3-4 ঘন্টা অন্তর অন্তর নাইটি চেঞ্জ করি, তো যার ফলে কি তখনই কেচে দিই। তাই খুব বেশি যে আমার জামা কাপড় বেরিয়েছে তা নয়, ওই রাত্রিরে যেগুলো পরেছিলাম আমি, আয়ুষ্মান, আশিস, সেগুলোই আমি একেবারে সার্ফ দিয়ে কেচে ধুয়ে নিলাম, বাথরুমে দাঁড়িয়ে। আলাদা করে আর ডোলে ভিজিয়ে রাখার প্রয়োজন হয়নি। না, গত রাতে আমি একটা চাদর ভিজিয়ে রেখেছিলাম, সেটা আরও সকালবেলা আমি কেচে মেলে দিয়েছি। সেই চাদর আর আশিসের একটা জিন্স ছিল, সেটা আরেকটু সকালবেলা আমি ঘুম থেকে উঠেই বাথরুমে গিয়ে আগে ওই কাজটা করে নিয়েছিলাম। তারপরে এই ছোটোখাটো খুচখাট যেগুলো ছিল সেগুলো করলাম। আর এখন না এত সকাল সকাল কাঁচা ধোয়া করে নিই, তো যার ফলে কি আর ছাদে যাই না। আমি ওই হ্যাঙ্গার দিয়ে নিচের দিক দিয়ে আমার গ্রিলের ওপর দিয়ে গ্রিল দিয়ে মেলে দিই, ফলে কি ওই সারাদিনে শুকিয়ে যায়, খুব বেশি রোদটাও লাগে না, এতে জামা কাপড়গুলো না নষ্ট হয় না। নাহলে আমার নাইটিগুলো না ভীষণ রং চটে যেত। এত নাইটি কিনি, তোমরা দেখো 2 দিনেই পুরনো হয়ে যায়, ওই এতক্ষণ রোদে থাকে বলে। আর আমি কাজ করতে করতে বারবার ছাদে যেতে পারি না, যে শুকিয়ে গেল চট করে তুলে নিয়ে এলাম, অত শরীর দিতে দেয় না আমার। তো সেই জন্য এখানে মেলে রাখি, যখন ফাঁকা থাকি তখন তুলে নিই। তো আয়ুষ্মানের আর আশিসের যে গেঞ্জি, হাফ প্যান্ট, রোজেরটা রোজ কেচে ফেলি। আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে বিকেলবেলা যেটা পরো তুমি কি সেটা পরের দিন ধুয়ে দাও? ম্যাক্সিমাম দিন দিই, বিশেষ করে গরমে তো দিচ্ছি। শীতকালে খুব একটা না হলেও চলে, কিন্তু গরমকালে দিতেই হয়। কারণ ওই ঘাম, সেই জিনিসটা যতই আমি মেলে দিই, শুকিয়ে গেলেও একটা বিচ্ছিরি ঘামের গন্ধই হয়, সেটা বাচ্চা থেকে বড় যেই হোক না কেন। তো সেই জন্য প্রতিদিন আমি গুছিয়ে দিই। তার মাঝখানে আয়ুষ্মানের টিফিনের আমি রেডি করে রেখেছিলাম। গতকাল চাউমিন করেছিলাম, তো ওখান থেকে কিছু সবজিপাতি রেখে দিয়েছিলাম, চাউমিন সেদ্ধ রেখে দিয়েছিলাম, খালি ওই সকালবেলা একটু টস করে দিয়ে দিয়েছি, টমেটো সস, অল্প একটু ডিম দিয়ে করে দিয়েছি। এটাই ছিল ওর আজকের টিফিনটাও রেডি করে দিলাম, জল টল সব ভরে আমি রেডি করে দিয়েছি। আর আয়ুষ্মান খেয়ে যাবে হচ্ছে আজকে ছাতু মুড়ি সকালবেলা, এটাই ও ম্যাক্সিমাম দিন খেয়ে যায়, কারণ এখন আর গরমের মধ্যে সেভাবে হেভি কিছু খেতেও আমরাও পারছি না, আর ও তো বাচ্চা। তার সাথে আমন্ড আর জল। বাবা একটু ওয়ার্ড মিনিংটা গিয়ে দেখে নেবে।
রে দাদা, জলটা বেশি করে খাবি কিন্তু। তো এই সকালবেলা হনুমান চালিসা চলে, তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এগুলো চালিয়ে দিই। আমার ঘরে এগুলো চলতেই থাকে, তোমরাও জানো। যখন আয়ুষ্মান স্কুলে যায় সেই জন্য যাতে কপিরাইট না চলে আসে তাই মিউট করে দিলাম। আর এখন আয়ুষ্মান বেরিয়ে যাচ্ছে, তো চলো এরপরে আমার হচ্ছে বিছানা করতে হবে। এই সময়ও ঠাকুরের গানগুলো চলে, একটা মানে কি বলো তো, ঘরে একটা বেশ আলাদাই পজিটিভিটি আসে, এটা আমি খেয়াল করেছি। এই যখন ছুটি ছিল না, একটু বেলা করে ঘুম থেকে উঠতাম, তাতে না শরীর মন সব খিটখিট করতো। তোমাদের সকলকে আরও একবার গুড মর্নিং ও আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। গরমে সকলে খুব ভালো আছে আশা করি, তবে সব জায়গায় গরম নয়, সব জায়গায় প্রচুর সব জায়গায় কি নর্থ বেঙ্গলের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা এমনি ওখানের ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার এমনি ওখানে সারা বছর। আর আমরা এবারে বিধ্বস্ত হয়ে যাই। আমাদের কি বলতো, ম্যাক্সিমাম টাইমটাই কষ্টে, গরম। পুজোর সময় প্রচণ্ড গরম থাকে, তারপর থেকে একটু 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 করে প্লেজেন্ট হতে থাকে, ওই আপ টু ফেব্রুয়ারি ফার্স্টের দিক পর্যন্ত। তারপর থেকেই চলতে থাকে গরম। জল খাইনি, কিচ্ছু করিনি, ভীষণ ক্লান্তি বোধ হচ্ছে। এখন বাজে 7:45। আয়ুষ্মান বেরিয়ে গেল স্কুলে, আমি বিছানাপত্র করে নিলাম, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। খালি এবার মুখ টুক ধোবো, ফ্রেশ হব, আর চিয়া সিড খাবো, চা খাবো, এইগুলো। আজকে ব্রেকফাস্টের কোনো ঝামেলাই রাখবো না, ছাতু আছে, আয়ুষ্মানকেও ছাতু দিয়েছি, আমরাও ছাতু খাবো। হয় আমি ছাতুর ঝোল খাবো, আশিস যদি ছাতু মাখা খেতে চায় নোনতা করে তাহলে ওটা করে দেবো, আর যদি ছাতু মুড়ি খেতে চায় তাহলে ভীষণই ভালো। এই দুপুরের রান্না চিংড়ি মাছটা করার ইচ্ছা আছে, চিংড়ি মাছটা অনেকদিন ধরে রয়েছে, কাঠি আছে, সবজিপাতি কাটতে হবে। ঠাকুরের বাসন টাসন কালকেই ধুয়ে রেখেছি, আজকে খালি ঠাকুরটা স্নানটা করেই পুজোটা দিয়ে দেবো। যা করবো তাড়াতাড়ি করবো, আয়ুষ্মান আসার আগে আমাকে সমস্ত কাজ একটার মতন সমস্ত কাজ কমপ্লিট করে ওকে আনতে বেরোতে চাই, যাতে এসে আমাকে রান্নাবান্নার দিকে হাতই না দিতে হয়। ও আসবে, স্নান করাবো, খেতে দিয়ে দেবো। কারণ কালকে হচ্ছে ওর কম্পিউটার পরীক্ষা আছে, কম্পিউটার পড়া আছে, কম্পিউটার আছে, মঙ্গলবার তো কম্পিউটারও আছে, আবার ইয়েও আছে, ইংলিশ আছে। ভীষণ টায়ার্ড লাগছে, টায়ার্ড লাগছে বলতে ঘুম থেকে ওঠার পর টায়ার্ড লাগার তো কথা নয়, টায়ার্ড লাগে গরমের জন্য, আর কিছু না। এত বাজে আমাদের ওয়েদার না, এত ঘেমে গেলাম। 2 মিনিট ফ্যানের তলায় বসবো, তারপরে উঠে যাব। কালকে এরকমভাবেই আমাকে একটু তাড়াতাড়ি সকালবেলা উঠে কিছু কাজ এগিয়ে নিলে না অনেকটা রিল্যাক্স লাগে, শান্তি লাগে, সত্যি বলছি। আর যদি কোনো কারণে ঘুমতে করতে দেরি হয়, প্রত্যেক দিন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মেজাজ খিটখিট করে, কি করবো টাইমের আগে বুঝতে পারি না, টাইমটা ভীষণ উল্টোপাল্টা হয়, খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়। তো চলো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, দেখতে থাকো। তো সকাল 10টার মধ্যে আজকে পুজো কমপ্লিট, আর ঠাকুরের বাসনগুলো দেখছো তো কী অবস্থা, খুব মনটা খারাপ হয় জানো তো। এত প্রথম থেকেই চেষ্টা করেছিলাম, তোমরা জানো, নতুন কিনলাম, কিন্তু হচ্ছে না। আমি মেজে রাখলে কিছুক্ষণের মধ্যেই কালো হয়ে যাচ্ছে, যতই মুছি আর যাই করি, কিছু করার নেই। ওই পিতাম্বরী দিয়ে বুধবার ধোবো তো ওই দিনটা একটু চকচক করে, আবার পরের দিন কালো হয়ে যায়। তো আমি ভেবেছি কি এবারে 2টো থালা শুধুমাত্র ব্যবহার করব, বড় বড়, তার মধ্যেই ঠাকুরকে ভোগ প্রসাদ দেবো। দেখা যাক, অনেক কিছুই চিন্তাভাবনা আছে। আর 2 রকম চা, ওটা হচ্ছে একটা হচ্ছে লেমন টি, একটা হচ্ছে আদার চা, যেটা আশিসকে দিয়েছিলাম। আর এখন মালাইকারি বানাবো, তোমাদের সাথে মালাইকারি রেসিপি শেয়ার করি। আমার ফ্রিজের মধ্যে ফ্রিজারে চিংড়ি মাছ ছিল, ছোট ছোট, ওই চাবড়া চিংড়ি। আচ্ছা, তার আগে বলি, আমি যে পিঙ্ক সল্টটা ব্যবহার করছি, পিঙ্ক রক সল্ট, সেটা হচ্ছে ক্যাচের, ভীষণ ভালো। এটাই এখন আমার কিচেনে অল টাইম ব্যবহার হয়। আমরা সাদা নুনটা অনেক দিন আগেই খাওয়া ছেড়ে দিয়েছিলাম, আগে তো পিউরো বা পুরো যেটা সেটা আনতাম, এখন ক্যাচের নিয়ে আসি। তোমরা কালার দেখলেই বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে আনি, তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টেও পেয়ে যাবে। তো যে চাবড়া চিংড়িগুলো ছিল একদম ছোট ছোট ছিল, ওইগুলো দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু মালাইকারি হয় না, কিন্তু তাও এত ভালোবাসে আশিস খেতে। ফ্রিজে নারকোলও ছিল, একটা গোটা নারকোল ছিল, না করে নিলে নারকোলটা শুকিয়ে যেত।
তো আমি কি করলাম, কড়াইয়ের মধ্যে প্রথমে নুন হলুদ দিলাম, তার তেলের মধ্যে আর কি নুন হলুদ দিয়ে চাবড়া চিংড়িগুলো দিয়ে দিলাম। চাইলে তোমরা নুন হলুদটা মাখিয়েও রেখে দিতে পারো, আমি ভুলে গেছিলাম তাই একেবারে তাড়াহুড়োতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মানে চেষ্টা করছি একটার মধ্যে রান্নাবান্না শেষ করে লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিতে, মানে আয়ুষ্মান আসবে, ওকে নিয়ে এসেই আর কি স্নান করিয়ে ভাত খেয়ে নেবো, সেই জন্য এখন এরকমই রুটিন থাকবে। যখন সব কাজ একা করতে হয় তখন তাড়াহুড়ো তো থাকেই, এটা তো যারা একা হাতে করে সব জানে। সংসার তো একটা কাজ না, রান্না করতে করতেই আবার আমি বাসন ধুতে থাকি, এরকম ছোটো ছোটো অনেক কিছুই থাকে। আমি এগুলো বলছি আর কি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে তাই। তো এরপরে আবার সর্ষের তেল অল্প দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, বড় ছিল তাই একটাই দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, তার মধ্যে দারচিনি আর এলাচ, 3-4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করবো, মানে যাতে পুড়ে না যায় এরকম একটা পজিশনে ভাজা ভাজা করবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ চিংড়ি মাছের একটা নিজস্ব তেল আছে, প্লাস নারকোলের তো জানোই একটা আলাদা তেল বেরোয়। তো নারকোলটা কুড়িয়ে না আমি বেশ কিছুক্ষণ গরম জলে চুবিয়ে রেখেছিলাম, বেশ ফুটন্ত গরম জল হবে এরকম। তারপর যখন সেটা একটু নর্মাল টেম্পারেচার থেকে একটু উষ্ণ গরম থাকবে, যাতে তুমি হাত দিতে পারো, সেই পজিশনে এলে এটাকে ভালো করে কচলে নেবে। আমি এটা মানে নারকোল থেকে দুধ বের করবার কৌশলটা বলছি, ভীষণ সহজ। আগে আমি মিক্সিতে পেস্ট করতাম, ছাঁকনিতে ছাঁকতাম, অনেক কিছু ঝামেলা ছিল। এখন এটা এত সহজ, এটা যতদূর সম্ভব আমার কোনো সাবস্ক্রাইবারই হয়তো আমায় বলেছিল না, কেউ একটা কমেন্টেই আমি পেয়েছিলাম, সেটা ফেসবুক না ইউটিউব আমার ঠিক মনে পড়ছে না, মোট কথা আমি কারোর থেকে এটা জেনেছি যে আমার ভিডিও দেখে। তো ভীষণ সহজে আমি এখন পারি, আর এই যে ছাঁকনিটা কিনে নিয়েছি না, কাজ একবার ইজি হয়ে গেছে বিশ্বাস করো। তো এর মধ্যে দিয়ে আরও ভালো করে চিপে একদম মানে এতটুকু নারকোলের ছিবড়ার মধ্যে যে তোমার মনে হবে যে হ্যাঁ ছিবড়ার মধ্যে হয়তো এখনও নারকোলের দুধ অবশিষ্ট আছে, একটুও না, পুরো তুমি বুঝতেই পারবে যে নারকোলের ছিবড়াটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এরপরে একটা গোটা নারকোলের দুধ দিয়েছি, অতটা না দিলেও হতো, কিন্তু কি করব, নষ্ট করে তো লাভ নেই। তারপরে পেঁয়াজটা বেশ যখন নরম হয়েছে, ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। চাইলে রসুন দিতে পারো, তবে চিংড়ি মাছের যেহেতু একটা নিজস্ব গন্ধ আছে, তাই বলে মালাইকারি বা চিংড়ি মাছের তরকারিতে রসুন না দিলেও চলে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর এখানে কিন্তু জিরে বা ধনে কিছু যাবে না, রসুনও দিইনি কিন্তু আমি, তোমরা একবার এই প্রসেসে করে দেখো, ভীষণ টেস্টি হয়। এরপরে আমি অল্প জল দিয়েছিলাম গুঁড়ো মশলাটা দেওয়ার আগে, যাতে ধরে না যায়, যেহেতু তেলটা অল্প দিয়ে রান্না করছি, আমি একটু অল্প তেলেই রান্না করতে প্রেফার করি, সেটা তোমরা জানোই। আর হ্যাঁ, সময়টা একটু বেশি লাগে রান্না করতে, এটাই যা। তেল বেশি দিলে স্বাদে কিন্তু খুব একটা ফারাক কিছু হয় না, ওই রান্নাটা তাড়াতাড়ি হয়, আর ওই যে তেল ছেড়ে যায় এটাই হচ্ছে ফারাক, না হলে কম তেলেও কিন্তু সুস্বাদু হয় এবং বেশি হয়, এটা আমার মত। তো এরপরে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে কষাচ্ছি, একটু ঝালঝালি করলাম গো, আয়ুষ্মানকে একটু ঝাল খাওয়ানোর অভ্যেস করানোটা খুব দরকার বলে মনে হয় এখন। ও এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও যেমন দিয়েছি, তার সাথে একটু তিখা লালও দিয়েছিলাম যাতে ঝাল হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি, যে ব্রাউন সুগারটা মানে ব্রাউন কালারটা দেখলে ওটা ব্রাউন সুগার, এখনও অনেকে হয়তো রেগুলার ভিডিও না দেখলে বুঝতে পারবে না, তাই বলে দিলাম, এখন ব্রাউন সুগারটাই আনছি। তো এরপরে পুরো নারকোলের দুধটা সম্পূর্ণরূপে দিয়ে দিলাম, এখন এটাকে খুব ভালো করে ফোটাবো। তার আগে দেখে নিলাম নুনটা ঠিক আছে কিনা, তো নুনটা একটু কম লাগলো বলে আমি দিলাম, তবে বুঝেই দেবে। আর তার সাথে আমি পরে একটু সামান্য চিনি দেবো, কারণ নারকোলটা খুব একটা মিষ্টি ছিল না, যদি নারকোলটা মিষ্টি থাকে তাহলে চিনি দেওয়ার প্রয়োজন হয় না। তো এরপরে ভেজে রাখা চিংড়িটাও একেবারে অ্যাড করে দিলাম, যখন দেখলাম নারকোলের দুধটা ফুটে গেছে। এখন এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে কালারটা বেরোয়, কালারটা কিন্তু এরকম সাদা ফ্যাটে থাকবে না, এটা একদম লালচে আর একদম ক্রিমি একটা টেক্সচার আসবে। তো ওদিকে কিন্তু ওটা ফুটছে, লাস্টে অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো, ব্যাস, আর কিচ্ছু দেওয়ার নেই। রান্নাটা কিন্তু মানে অলমোস্ট হয়ে গেছে, খালি একটু টানাবো ঝোলটা। তো এখানে আমি গাঠিয়া আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, ওখান থেকে একটু চিংড়ি তুলে রেখেছিলাম, তো এখানে সর্ষের তেল দিলাম, তার মধ্যে গোটা জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার একটুখানি ভাজা ভাজা করবো, মানে একটু নরম হওয়া অবধি আর কি ইয়ে করবো। আমি পেঁয়াজের মধ্যেই আদা আর রসুন, এই 2-3 কোয়া মতন রসুন একটু কুচি আর আদা পরিমাণ মতন গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে একেবারে ভেজে নিয়েছি। তার মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা আগে ভেজে রাখলে হয়, কিন্তু যেহেতু অল্প কটা আছে তো একদম সিটিয়ে যায়, আগে চিংড়ি মাছ ভেজে রাখলে একদম গুটিয়ে যায়, কিন্তু পেঁয়াজ রসুনের সাথে ভাজলে পুরো গোটায় না, একটু খোলা খোলা থাকে। তো সেই জন্য আমি এর সাথে দিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। চিংড়ি মাছ ভাজতে তো বেশিক্ষণ লাগে না। তো দেখো এখানে অল্প লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, জলও ছেড়ে গেছে, চিংড়ি মাছও নরম হয়ে গেছে, পেঁয়াজটাও কষে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম বেশ একটা বড় সাইজের টমেটোটা দেওয়ার পর আবার একটু নুন দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, কারণ এখন সবই মোটামুটি হাইব্রিডের টমেটো, তো গলতে একটু টাইম লাগছে দেখছি। তো দেখো টমেটো যখন গলে গেছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাঠি আর আলু।
চাইলে তোমরা গাঠিটা আগে সেদ্ধ করে নিতে পারো, যদি দেখো একটু শক্তের দিকে তাহলে গাঠি আলুটা একটা সিটি মেরে মানে সেদ্ধ করে নিতে পারো। তবে আমি লাস্টে করি, এটা আমার শাশুড়ি আমাকে বলেছিল যে শেষে একটা সিটি মারলে কিন্তু স্বাদ খুব ভালো হয়। তো এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটাকেও দিয়ে এবারে বেশ ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। যখন দেখবো তেল ছেড়ে গেছিলো তখন একটা বার সিটি মারলেই রান্নাটা কমপ্লিট। রান্না সব সেরে এখন যাচ্ছি আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে। আর আজকে তো অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, মানে আয়ুষ্মানের বন্ধুদের জন্য সেই যে দীঘা থেকে নিয়ে এসেছিলো ওগুলো নিয়ে নিলাম ওদের দেবো বলে। এর মধ্যে তো সেভাবে সবার সাথে দেখা হয়নি, একদিন মাঠে গেছিলাম ভুলেই গেছিলাম এগুলো, তাও সবাই আসেনি, ওই জন্য একসাথে দেওয়া হয়নি। আজকে দিয়ে দেবো, এসে তোমাদের দেখাবো রান্নাগুলো। প্রচণ্ড গরম লাগছে আজকে, কিন্তু মেঘলা সকাল থেকে, অনেকটা মেঘলা, রোদ ওঠেইনি, তারপরেও প্রচণ্ড গরম। তো চলো আয়ুষ্মানকে নিয়ে আসে, এসে তোমাদের সাথে আবার কথা হবে। চলো রান্নাগুলো তোমাদের দেখাই। এই যেটা করেছি গাঠি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এখানে একদম পাতলা করে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল। আয়ুষ্মানের জন্য ডাল আমায় করতেই হয়। এটা একটু আম ছিল কালকের, ওই কয়েকটা আটি রয়েছে শুধু। আর এই হচ্ছে মালাইকারি, মানে মাছগুলো ছোট ছোট তো যার জন্য নারকোলের দুধটা বেশি হয়ে গেছে, নাহলে এই যে গ্রেভি, এটা বুঝেছো, টেস্ট করেছি, দারুণ খেতে হয়েছে। চিংড়ি মাছগুলো বড় বড় হলে নারকোলের দুধটা একদম ঠিক ছিল, একটা গোটা নারকোলের দুধ দিয়েছি। এই হচ্ছে মালাইকারি, আর এটা অল্প একটু চাটনি, এটা অনেকদিন আগেই বানিয়েছিলাম, ফ্রিজে রেখে রেখে খাই। আয়ুষ্মান এসে স্নান করে নিয়েছে, এখন আমরা ওই ঘরে ভেবেছিলাম এখানেই খেতে বসবো, কিন্তু এখানে এত গরম লাগছে বসা যাবে না, ওই ঘরেই বসতে হবে এসিটা চালিয়ে। এই ঘরেও এসি আছে, কিন্তু এখানে কি বলতো রান্নাঘর বন্ধ করতে হয়, স্লাইডিং, অনেক কিছু ঝামেলা, ওই জন্য ও ঘরেই বসে যাই নিচে। চলো খেয়ে নিই এবার। এ দেখো একটা জিনিস অর্ডার করেছিলাম, আমার কিচেন রিলেটেডই, যে বানাই আমি এত কিছু, তার জন্য এতদিন দিদির কাছ থেকে নিয়ে ইউজ করছিলাম। গেস করো কি এতদিন দিদির কাছ থেকে নিয়ে আমি ইউজ করছিলাম? গেস করো, গেস করতে করতে লিখতে থাকো, ততক্ষণ আমি এটা খুলি। তো গরম না, রান্নাঘরে গিয়ে ওপেন করতে পারছিলাম না। হ্যাঁ এই বাবাই তুই ঠিকই বলেছিস, একটা বড় কৌটোতেই এসছে। এটা আমি অনলাইন দেখে রিভিউ দেখে কিনলাম, কিন্তু এটা কতটা অ্যাক্টিভ আছে কি আছে সেটা পরে বোঝা যাবে। মানে বিকেলে আমি এটা ট্রাই অ্যান্ড টেস্ট করব, আপাতত এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে ভালো থাকে, 100% ন্যাচারাল। এটা নিয়েছি অ্যামাজন থেকে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আপাতত এটা ফ্রিজে রেখে দিই, বিকেলে যখন বানাবো তখন দিই। তো আমরা দুপুরবেলা, আজকে তো আশিস বাইরে ছিল, মানে এই গরমে আর বাইরে কি করে থাকবে, তো বাড়িতেই ছিল। আর আয়ুষ্মান তো জানোই, তোমাদের বলি দুপুরে কিছুতেই ঘুমোতে চাইবে না, যখন ওর বাবা থাকবে ভয়ের চোটে এই যে ওর বাবাকে কোলে করে নিয়ে চেপে শুয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছে বাবার কোলের মধ্যে। তাই মাঝে মাঝে ভাবি একটা শক্ত হাতের খুব প্রয়োজন আছে একটা সংসারকে ঠিক রাখার জন্য। সত্যি কথাটা আমি ভীষণ মেনে চলি। একটা জিনিস খেয়াল করেছি, একটা সংসারে একজন যদি খুব নরম মনের হয় আর একজন খুব শক্ত হয়, তো এটা হচ্ছে প্রকৃতির মনে হয় ব্যালেন্স, তাই না? চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আজকের মতন টাটা, বাই বাই, সায়োনারা।